আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম এরপরে আশা করি আমাকে শুনতে পাচ্ছেন, রাইট? জি স্যার। আচ্ছা, দেখতে পাচ্ছেন? না স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো? আচ্ছা, তো দেখেন যেটা দেখাচ্ছিলাম, ইনসার্ট থেকে অপশন ছিল, আমরা ইনসার্ট থেকে আচ্ছা, পেজ লেআউটে ছিলাম, আমরা পেজের সাইজ দেখাচ্ছিলাম। এখান থেকে সাইজ, তাহলে আমরা A4 সাইজটা ব্যবহার করবো। এরপরে যে আমাদের যে পেজের ডকুমেন্টটা আছে, আমরা চাইলে এটাকে কলাম, পত্রিকার মতো কলাম বানিয়ে ফেলতে পারি। এখন আমার দুটো পেজ, একটা পেজ দেখেন, এই যে এখানে তো কোনো কলাম নাই, আমি চাইলে কলাম ভাগ করে করে ওই যে পত্রিকার মতো ক, খ, গ, ঘ কলাম করে না, কলাম করে না, এরকম কলাম করে ফেলতে পারি। দেখেন এখানে কলাম, আমি টু কলাম দিলাম, দেখেন দুইটা কলামে বিভক্ত হয়ে গেছে আমার ডকুমেন্টটা। আমি আরেকটু ভালোভাবে দেখানোর জন্য আপনাদেরকে আমি একটা কুইক ব্রাউন করছি অংশ করে পেয়েছি। তো এটা নতুন করে একটা ডকুমেন্ট নিয়ে এখানে লেখাগুলোকে আরেকটু ছোট সাইজ করে দিই, ক্লিয়ার ফরম্যাটিং করে দিই। আচ্ছা, আচ্ছা, এবার যদি আমি দেখাই এখানে পেজ লেআউটে এসে কলাম, কলামের করে যদি আমি টু কলাম করি, দেখেন দুইটা কলামে বিভক্ত হয়ে গেছে আমার লেখাগুলো, দুইটা কলামে বিভক্ত হয়ে গেছে, ঠিক আছে? আবার যদি চাই আমি তিনটা কলাম করছি, সেটাও আমি এখান থেকে করতে পারবো, দেখেন থ্রি কলাম, ঠিক আছে? আরো কলাম যদি দিতে চাই, থ্রি পর এখানে আর অপশন নেই, তখন মোর কলামসে ক্লিক করতে হবে। মোর কলামস থেকে এখানে দেখেন নাম্বার অফ কলাম, আপনি এটা যত খুশি বাড়াতে পারবেন। আমি এখানে 6টা করে দিলাম, ওকে ক্লিক করলাম, দেখেন 6টা কলাম হয়ে গেছে। 1 2 3 4 5 6, 6টা কলাম এখানে হয়ে গেছে, বুঝছেন? আশা করি বুঝাতে পেরেছি। এগুলো লিখে যদি ছোট করি, তখন দেখবেন যে আরো সুন্দর করে দেখা যাবে, বুঝছেন? এখন সুন্দর করে দেখা যাচ্ছে, ঠিক আছে? 6টা কলাম হয়েছে। আবার যদি আমি একেবারে কোনো কলাম ছাড়া আগের মতো করে ফেলছি, না ওয়ানে ক্লিক করলে সবগুলো আগের মতো হয়ে গেছে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি। এরপর এখানে তেমন বেশি কাজ নেই। এখন ওয়াটারমার্ক ফাংশন আছে। ওয়াটারমার্ক হচ্ছে কি, আমি আমার এই ডকুমেন্টের লেখার ভিতরে কিছু একটা লিখে দিতে চাই, অথবা কোনো একটা লঘু টঘু ব্যবহার করতে চাই। যদি আমি লিখা দিতে চাই, যেমন আমরা ছোটবেলায় কোচিং সেন্টারে পড়তাম, তো কোচিং সেন্টারে যে শিটগুলো আমাদেরকে দিত, তখন লিখে থাকতো প্রবাহ কোচিং সেন্টার, সাইফোর্স কোচিং সেন্টার, ঠিক আছে? এটা শীটের মাঝখানে বড় করে লিখে থাকতো, যেটা জলছাপ আকার দেখা যাইতো আর কি। তো এটা চাইলে আমরা এখান থেকে করতে পারি। আমি যখন ওয়াটারমার্কে ক্লিক করেছি, দেখেন আমাকে এখানে তিনটা অপশন, চারটা অপশন দিয়েছে। একটা দেখেন কনফিডেন্সিয়াল, এই লেখাটা, এই কনফিডেন্সিয়াল লেখাটা প্রত্যেকটা পেজে ভিতরে থাকবে। ডকুমেন্টটা প্রিন্ট দিলে এইভাবে লেখাটা ভিতরে থাকবে, উপরে লেখাগুলো লিখা, মানে এই লেখাটা এইভাবে থাকবে, আর বাকি লেখাগুলো, ডকুমেন্টে যে লেখাগুলো থাকবে সেটা একটু ইয়া হয়ে আসবে, মানে ব্রাইট হয়ে আসবে, ঠিক আছে? দেখেন প্রত্যেকটা পেজ এটি থাকবে। তো এখানে আর কি আছে, আরেকটা আছে ডো নট কপি। এটা দেখেন কনফিডেন্সিয়াল, একটা হরাইজন্টাল মোড আছে, এটা সরি, এটা ডায়াগোনাল মোড আছে, আর একটা হচ্ছে কি হরাইজন্টাল মোডে আছে, ঠিক আছে? আপনি চাইলে কনফিডেন্সিয়াল এইভাবে সোজা হরাইজন্টাল মোডে করে ফেলতে পারবেন। দেখেন হরাইজন্টাল মোড, এখানে আরেকটা অপশন আছে ডো নট কপি, দেখেন ডো নট কপি, এটাকেও, এটা ডায়াগোনাল মোড, আপনি চাইলে এটাকে হরাইজন্টাল মোড করে ফেলতে পারেন। কিন্তু কথা হচ্ছে যে এই যে সাইফোর্স কোচিং সেন্টার, প্রবাহ কোচিং সেন্টার, তারপর আরো যে কোচিং সেন্টার গুলো আছে, এই যে নামগুলো কিভাবে লিখে, এখানে তো ডো নট কপি এবং ইয়া আছে, কনফিডেন্সিয়াল লেখা আছে। তো এগুলো লিখতে হলে কি করতে হবে, নিচের দিকে দেখেন কাস্টম ওয়াটারমার্ক, এখানে এসে এই দেখেন ডো নট কপি যেটা আছে, সেটাকে আপনি চাইলে আপনার মতো দিতে পারবেন। যেমন আমি যদি দিতে চাই ডিজিটাল আইটি লিখতে পারি, এখানে ডিজিটাল আইডি ইনস্টল দিয়েছে। আমি চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি, আমি চাইলে এখান থেকে সাইজ বড় ছোট করতে পারি, আমি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। আমি কিছুই করলাম না, আমি এটাকে ডায়াগোনাল কোনাকুনি করে ফেলবো, সোজা রাখবো না। দেখেন হরাইজন্টাল, ডায়াগোনাল কোনাকুনি করে ফেলছি, ওকে ক্লিক করে দিয়েছি। দেখেন ডিজিটাল আইটি ইনস্টিটিউট কোনাকুনি ভাবে আমার প্রত্যেকটা পেজ চলে আসছে অটোমেটিক। প্রত্যেকটা পেজ আমি করেছি একটা পেজে, প্রত্যেকটা পেজ চলে গেছে। তাহলে এটা হচ্ছে কি ট্যাক্স ওয়াটারমার্ক। আমি যদি এখন পিকচার ওয়াটারমার্ক দিতে চাই বা কোনো লোগো অ্যাড করতে চাই, তখন আমরা এখানে ক্লিক করবো, এডিট কাস্টম ওয়াটারমার্কে চলে যাবো। এরপর দেখেন এখানে ট্যাক্স ওয়াটারমার্ক ছিল, আমি এখানে পিক্সেল ওয়াটারমার্কে ক্লিক করবো। এখান থেকে সিলেক্ট পিক্সেলে ক্লিক করে একটা পিক্সেল সিলেক্ট করে দেবো। এখান থেকে এসে দেখেন ডিজিটাল আইটি ইনস্টিটিউট, এই লোগোটা সিলেক্ট করে দেবো, ইনসার্টে ক্লিক করবো। এখন এখান থেকে ওকেতে ক্লিক করবো, দেখেন প্রত্যেকটা পেজে একটা লোগো চলে গেছে জলসাপ হিসেবে, বুঝছেন? আমি যদি এটাকে কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করি, এইভাবে দেখা যাবে। লেখা আছে এমন একটা ডকুমেন্ট যদি দেখায় আপনাদেরকে, কিভাবে দেখা যাবে, এই দেখেন এই পেজে দেখেন, বুঝছেন? লেখাগুলো উপরের দিকে আছে, নিচের দিকে জলসাপ আকারে দেখা যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছি।
এরপর পেজ লেআউটে এখানে পেজ কালার ব্যবহার নাই, এখান থেকে যে কালারটা দিবে সেটা একটা আমার পেজে আসবে। এটা কিন্তু হচ্ছে কি শুধুমাত্র কালার ব্লাইন্ডনেস যারা আছে তারা এগুলো ব্যবহার করে, এগুলো ছাড়া কালার ব্লাইন্ডনেস ছাড়া এগুলোর ব্যবহার নাই। কারণ আমি এটা কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করলে এই কালারটা দেখা যাবে না। অনেকে আছে যে সাদা কালারের মধ্যে লিখেগুলো দেখতে পায় না, সেজন্য তারা নিজেরা দেখার জন্য এখান থেকে কালার চেঞ্জ করে, এগুলোর কোনো কাজ নাই প্রকৃতপক্ষে। আচ্ছা, এরপর হচ্ছে কি পেজ বর্ডার। আমি যে পেজটা ব্যবহার করেছি এটা চারপাশে যদি সুন্দর করে কিছু বর্ডার তোমরা দিতে চাই সেটা তোমরা দিতে পারো। কিভাবে দেখেন, এখানে পেজ বর্ডারে ক্লিক করেছি, এখানে দেখেন বক্স আছে, শ্যাডো আছে, 3D আছে। আমি এখান থেকে বক্সে ক্লিক করে এখান থেকে দেখেন এখানে অনেকগুলো বর্ডার আছে, এখান থেকে যে কোনো একটা বর্ডার দিলাম, বর্ডারের কালার আমি ইচ্ছে করে লাল করে দিলাম, বর্ডারের সাইজটা আমি ইচ্ছে মতো বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর আমি এখানে ওকেতে ক্লিক করলাম, দেখেন আমার এই ডকুমেন্টের চারপাশে বর্ডার চলে আসছে। তো কিন্তু এটা তো একেবারে ফর্মাল বর্ডার, আমি যদি সুন্দর করে ডিজাইন ফুলের টুলের কোনো যদি বর্ডার দিচ্ছে তাহলে কিভাবে দিব, সেটাও অপশন এখানে আছে। পেজ বর্ডার, এখানে আর্টে ক্লিক করবো, আর্টে ক্লিক করলে দেখেন কত রকম বর্ডার দেখা যাচ্ছে, যেটাতে ক্লিক করবো সেটার মধ্যে বর্ডার এখানে হয়ে যাবে। আচ্ছা, মনে করেন আমি এটা সিলেক্ট করলাম, এটার সাইজ হচ্ছে কি 12 পয়েন্ট, আমি এটাকে সর্বোচ্চ বড় করে ফেলবো, 31 পয়েন্ট করে ফেলবো। 31 সে বড় পয়েন্ট নেই এখানে, 31 পয়েন্ট করে ফেলছি, ওখানে ক্লিক করছি, দেখেন সব দিক থেকে এটা বড় হয়ে আমার এই বর্ডারটা চলে আসছে। ঠিক আছে, তো বর্ডারের কারণে যদি কোনো কোনো সময় আপনার এখানে লিখা থেকে কেটে যায় বর্ডারের কারণে, তখন আপনি এখানে বর্ডার অপশন আসবেন, এখানে এখানে একটা অপশন আছে, এই যে অপশন, এখানে ক্লিক করবেন, এটা যেটা এইডস অফ পেজ আছে সেটাকে এখানে ট্যাক্স করে দিলে, ওখানে ক্লিক করলে তখন আর আপনার কোনো লিখা থেকে কেটে যাবে না। ঠিক আছে, লিখা থেকে কেটে যাবে না, লিখা সবগুলো ভিতরে চলে আসবে, বর্ডার বাইরে চলে যাবে। আশা করি বুঝতে পেরেছি, এখানে তেমন কিছু ব্যবহার নাই, ইন্ডেন্ট স্পেসিং এগুলোর ব্যবহার দেখিয়েছি। তো মাইক্রোসফট ওয়ার্ড আর তেমন কোনো কাজ নাই, মোটামুটি আমরা সব দেখে ফেলেছি। এখানে ভিউতে একটু কাজ আছে, যখন আপনার এই যে একটা রোলার দেখতে পাচ্ছেন না, এই রোলারটা যদি যখন দেখা যাবে না আপনার ডকুমেন্টে, এখানে এসে রোলারটা টিকমার্ক করে দিলে এই অপশনটা আসবে, রোলারের অপশনটা আসবে। ঠিক আছে, একবার টিকমার্ক দিলে ওয়াটার ইয়াটা থাকবে, রোলারটা থাকবে, টিকমার্কটা তুলে ফেললে এটা চলে যাবে। এখানে আর তেমন কিছু ব্যবহার নেই, এইগুলো তেমন আমাদের কোনো কাজের না। এগুলো হচ্ছে রিডিং মোড, আমি যে এটাকে বড় করে পড়তে চাইলে কিভাবে পড়বো, রিডিং মোড। এখানে তেমন কোনো কাজ করা যায় না, কোনো ফাংশন থাকে না। এগুলো হচ্ছে কি ওয়েব লেআউট, মানে ওয়েবসাইটে টাইপিং করতে গেলে কিভাবে টাইপিং করতে হয় দেখেন, এটা এখানে কোনো পেজের কোনো হিসাব নাই, এটা কততম পেজ, পেজ নাম্বার কি, পেজ এরিয়া কি, এগুলো তেমন ইয়া নেই। তো এখানে সবচেয়ে বেশি ভিউ মোড যেটা হয় সেটা হচ্ছে কি স্ক্রিন লেআউট মোড, এই মোডেই থাকবে সবসময়। আশা করি বুঝতে পেরেছো। মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারে, নাহলে আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা চলে যাব, মাইক্রোসফট ওয়ার্ড শেষ করে দিচ্ছি, আমরা চলে যাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে। মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কি স্যার কারো কোনো কোয়েশ্চেন? স্যার মাইক্রোসফট ওয়ার্ডে যদি আমরা একটা কাজ করি, এই কাজটা একজনের কাছে শেয়ার করবো কিভাবে? শেয়ার করবেন, মাইক্রোসফট ওয়ার্ড ফাইল শেয়ার করতে পারেন, পিডিএফ ফাইলও শেয়ার করতে পারেন। যেমন আমি আপনাদেরকে দেখাই, আমি এই যে আপনাদের মেসেঞ্জার গ্রুপে আমি একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল শেয়ার করতেছি, যেমন আমি এখানে একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আমি শেয়ার করতে যাচ্ছি, এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এটা আমার একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল। তো এটা যদি আমি মেসেঞ্জারে শেয়ার করতে চাই, এই যে গ্রুপে এসে মেসেঞ্জার আছে, এই যে আপনাদের গ্রুপ, এইখানে দেখেন এই যে প্লাসের অপশন আছে, এখান থেকে এসে, আচ্ছা এটা না, এই যে ডকুমেন্ট, এই ডকুমেন্টের অপশন আছে, এখান থেকে আমি একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট সিলেক্ট করে দিলাম, ডেস্কটপে এসে নিউ, এই যেটা সিলেক্ট করে দিলাম, আমি এখানে সাইনটা ক্লিক করলে আপলোড ফেইল্ড, এইভাবে না হলে কিভাবে করবো দেখেন, আমি এটাকে ড্র্যাগ করে এনে এখানে ড্রপ করে দিলাম, এটা আপলোড, এটা ফেইল্ড হচ্ছে, সমস্যা নেই। মেইল করতে চাইলে মেইল যেভাবে করে, শেয়ার যেভাবে করে ঠিক সেভাবে হয়ে যাবে, এখানে কোনো লেখা থেকে নাই, সেজন্য মনে হয় ফেইল হচ্ছে। দেখি এখানে কোনো কিছু নাই, এই জন্য মনে হয় ফেইল হচ্ছে, ফেইল হওয়ার তো কথা না। দেখেন এখন চলে আসতেছে, সাইন করে দিয়েছে, একটা ফাইল আপনার কাছে চলে গেছে।
তো এগুলো অনেক রকম অপশন আছে যাওয়ার যাওয়ার জন্য, আপনি শেয়ার অপশন থেকে যেভাবে ইচ্ছে সেভাবে করতে হবে। আচ্ছা, এগুলো সফটওয়্যার ডাউনলোড করতে হবে, পিডিএফ থেকে ওয়ার্ডের অফলাইন ফাইল আছে, এগুলো ডাউনলোড সফটওয়্যার ডাউনলোড করতে হয়, খুঁজে খুঁজে ডাউনলোড করে নেবেন। এগুলো তো ইউটিউবে একটু সার্চ করতে পারেন কিভাবে পিডিএফ ফাইলে ওয়ার্ড করতে হয়, ওয়ার্ডকে পিডিএফ করতে হয়, এগুলো সফটওয়্যার আছে কিনা এগুলো তো ইউটিউবে সার্চ করলে পাবেন। ঠিক আছে, ইউটিউবে সার্চ করে নেবেন, অনেকগুলো সফটওয়্যার, আপনি আপনার কম্পিউটার সফটওয়্যার ডাউনলোড করে নিলে। দেখি পিডিএফ থেকে ওয়ার্ড বলছেন, হ্যাঁ পিডিএফ থেকে ডকের অফলাইন ফাইল, এই যে বললাম সফটওয়্যার ডাউনলোড করতে হবে, এছাড়া হবে না। আচ্ছা, এরপর তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের মডিউল থেকে, একটু মডিউলটা ওপেন করি। আমরা পাওয়ার পয়েন্ট ওই যে মার্কেট প্লেস 2 দেখাবো, আর হচ্ছে কি আজকে পাওয়ার পয়েন্ট দেখাবো। ঠিক আছে, তো মার্কেট প্লেস 2 নিয়ে একটু বলি। মার্কেট প্লেস 2টা হচ্ছে যে মার্কেট প্লেস 1 এর মতো, র্যাপিড ওয়ার্কার্স যেটা দেখিয়েছিলাম হুবহু ওইটার মতো না, ওটা হচ্ছে একটু ভিন্নতা আছে। তো অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় প্রথম যেটা দেখেছেন সেটাও এরকম। আমি মার্কেট প্লেস 2 একটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব, এবং মার্কেট প্লেস 2 তে কিভাবে কিভাবে কাজ করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সেটা 3টা ভিডিও আছে, ভিডিওগুলো দিয়ে দিব। আর হচ্ছে যে ওই মার্কেট প্লেস সম্পর্কে আমি ডিটেলস বলতেছি না, কারণ ম্যাক্সিমাম সেল। আর হচ্ছে কি ওই মার্কেট প্লেসে রিসেন্টলি আপডেট হয়েছে বলতে, ওই মার্কেট প্লেসের নাম ছিল আগে একরকম, এখন অন্যরকম হয়ে গেছে, বাকি সব কিছু চেঞ্জ আছে। আগে ছিল এটার নাম হচ্ছে কি পিকু ওয়ার্কার্স, এই মার্কেট প্লেসের নাম ছিল আগে এটা। এটা রিসেন্টলি তারা নামটা চেঞ্জ করে তারা করছে হচ্ছে কি স্প্রাউট গিগস। তারা রিসেন্টলি নামটা চেঞ্জ করে করছে হচ্ছে কি এই এই নামটা স্প্রাউট গিগস। ঠিক আছে, তো এখানে সাইন আপে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট বানাবেন। এটার সুযোগ সুবিধা আগে যে মার্কেট প্লেস ছিল সেটা হচ্ছে একটু বেটার। আগের মার্কেট প্লেসে $8 নিচে হলে উইথড্র করতে পারতেন না, $8 হইতে হবে, এছাড়া কম উইথড্র করা যাবে না। এটাতে $4 হলে উইথড্র করা যায়। আগেরটাতে পেপাল ছাড়া উইথড্র করা যাইতো না, কিন্তু এটাতে পেপাল ছাড়া উইথড্র করা যায়। ঠিক আছে, আর আগেরটাতে আইপি রিলেটেড জটিলতা ছিল বেশি, একটা ডিভাইসে ব্যবহার করতে হবে, একটা ল্যাপটপ ব্যবহার করতে হবে, একই ইন্টারনেট হইতে হবে, একই ইন্টারনেট না হলে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, এরকম অনেক জটিলতা আছে। এটাতে তেমন বেশি জটিলতা নেই, তবে সর্বোচ্চ একটা ডিভাইস একটা ইন্টারনেট ব্যবহার করার চেষ্টা করবেন, এর চেয়ে বেশি করবেন না, না করতে পারলে ভালো। এটাতে করা যায়, কিন্তু রিস্ক নেওয়ার দরকারটা কি? এই ধরনের ছোট ছোট মার্কেট প্লেস সবগুলো প্রায় সেম থাকে, এজন্য একেবারে রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, তো এই মার্কেট প্লেস রিলেটেড 3-4টা ভিডিও আছে, আমি ভিডিওগুলো দিয়ে দিব। শুধু ভিডিওর মধ্যে চেঞ্জ যেটা সেটা হচ্ছে যে মার্কেট প্লেসের নাম চেঞ্জ হয়ে গেছে।
এটা পিক মার্কেট ছিল, এখন হবে কি স্প্রাউট গিগস হয়ে গেছে। তো এখানে আপনার নাম দিবেন, রিয়েল নাম দিবেন ফর ইন্টারনাল ভেরিফিকেশন। তো ইন্টারনাল ভেরিফিকেশনে রিয়েল নাম দিতে হবে, এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, এখানে পাসওয়ার্ডটা কনফার্ম করে দিবেন, এখানে একটা নিক নেম দিবেন, এখানে কান্ট্রি সিলেক্ট করে বাংলাদেশ দিয়ে দিবেন। এখানে এগুলো আই এম ফ্রিল্যান্সার থাকবে, বায়ার দিবেন না, আপনি বায়ার না, আপনি ফ্রিল্যান্সার থাকবেন। এখানে দুটো টিক মার্ক আছে, এগুলো দিয়ে পরে সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। ঠিক আছে, তো অ্যাকাউন্ট হয়ে গেলে এরপরে আপনি এখানে কাজ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছি। এরপরে মডিউল আছে হচ্ছে কি আমাদের যে এমএস পাওয়ার পয়েন্ট প্রফেশনাল প্রেজেন্টেশন ইউজিং স্ক্রিনশট। কি স্ক্রিনশট কিভাবে নিতে হয় এগুলো দেখিয়েছি। ভিপিএন কি, ভিপিএন কাকে বলে এগুলো কি দেখানো হয়েছে? ভিপিএন কিভাবে ইউজ করতে হয়? না স্যার, দেখানো হয়নি। আচ্ছা, আমরা ভিপিএন এর ব্যবহারটা কিছুদিন আগেও সবাই করেছি। আমরা ম্যাক্সিমাম জানি ভিপিএন কেন ব্যবহার করতে হয়, ম্যাক্সিমাম জানি কি ভিপিএন কেন ব্যবহার করতে হয়। সেটা হচ্ছে যে এই যেমন কিছুদিন আগে বাংলাদেশে ফেসবুক বন্ধ করে দিয়েছে কোটা আন্দোলনের সময়, বৈষম্য বিরোধী বৈষম্যহীন আন্দোলনের সময় কি কোটা সরি ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছিল, হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেওয়া হয়েছিল, আরো বিভিন্ন যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে, এক পর্যায়ে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, ওয়াইফাই বন্ধ করে দিয়েছিল। তো যখন ইন্টারনেট চালু ছিল বাট ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন কিন্তু আমরা ভিপিএন ব্যবহার করে অনেকে ফেসবুক ব্যবহার করেছি। তার মানে কি বোঝাচ্ছে, যখন বাংলাদেশের ইন্টারনেট থেকে যখন কোনো একটা ওয়েবসাইটের অ্যাক্সেস আমরা নিতে পারবো না, তখন আমরা ভিপিএন ব্যবহার করে অন্য কান্ট্রির লোকেশন ব্যবহার করে আমরা কি ওই ওয়েবসাইটে লগ ইন করতে পারবো, অ্যাক্সেস নিতে পারবো। তো ঠিক তেমনি আমরা যখন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করব, আমাদের ফ্রিল্যান্সিং কাজের প্রয়োজনে বিভিন্ন ওয়েবসাইট আমাদেরকে ঢুকতে হয়, বিভিন্ন ওয়েবসাইটে আমাদেরকে যেতে হয়, ডাটা কালেক্ট করার জন্য যেতে হয়, বিভিন্ন তথ্যের জন্য যেতে হয়। তো তখন আমরা দেখি যে আমাদের বাংলাদেশের নেটওয়ার্ক থেকে বিভিন্ন ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না, তখন আমরা ভিপিএন ব্যবহার করি। তো ভিপিএন ব্যবহার করার সুবিধা অসুবিধা আছে। সুবিধা হচ্ছে একটাই, বাংলাদেশের নেটওয়ার্ক থেকে ওই ওয়েবসাইটের অ্যাক্সেস না পেলে পরে ভিপিএন দিয়ে ঢোকা যায়, এটাই হচ্ছে সুবিধা। আর অসুবিধা অনেক কিছু বলতে, আপনি যখন ছোট ছোট মার্কেট প্লেসে কাজ করবেন, তখন যদি আপনি ভিপিএন ব্যবহার করেন, আপনার অ্যাকাউন্ট ছোট ছোট মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যাবে। ভিপিএন এর কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে, ভিপিএন এর কারণে আপনার মেইল অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে, আপনার সোশ্যাল মিডিয়া সাইটগুলো প্রবলেম হয়ে যেতে পারে। আপনি যদি আপনার পিসিতে আপনার ব্যাংকিং সাইটগুলোতে অ্যাক্সেস নেন, আপনার ব্যাংকিং হ্যাক হয়ে যেতে পারে। তো ভিপিএন এর অনেকগুলো সুবিধা হচ্ছে, অসুবিধা বেশি। তারপরে আমরা সুবিধা ভোগ করার জন্য কিছু কিছু টেকনিক অবলম্বন করে আমরা ভিপিএন ব্যবহার করব। আর টেকনিক অবলম্বন করে ভিপিএন ব্যবহার করলে আমরা অনেকটা রিস্ক ফ্রি হতে পারি, একেবারে রিস্ক ফ্রি বলা যাবে না, অনেকটা রিস্ক ফ্রি হতে পারি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা যদি ভিপিএন ব্যবহার করতে চাই, মোবাইলে তো আমরা কিছুদিন আগে বিভিন্ন ধরনের ভিপিএন ব্যবহার করেছি, বিভিন্ন ধরনের ভিপিএন, এখানে অনেকগুলো ভিপিএন আছে, মানে ভিপিএন গুলো ব্লক করে রাখছে কারণ যার কারণে আমরা কি করতে পারতাম না, ভিপিএন ইউজ করে ফেসবুক চালাতে পারতাম না। তো এখানে ডিফারেন্ট চেক করে ভিপিএন নিতে হয়েছিল ফেসবুক ব্যবহার করার জন্য। তো এখানে পিসিতে কিভাবে ব্যবহার করবেন, পিসিতে কি অ্যাপস আছে? অ্যাপসও আছে, আপনি অনলাইন ভার্সনে ওয়েব ভার্সনে ব্যবহার করতে পারবেন। তো আমি অ্যাপসের চেয়ে ওয়েব ভার্সনটাকে আমি প্রেফার করবো, যাতে আপনার কোনো কম্পিউটারে কোনো সফটওয়্যার সেট আপ করতে না হয়। সেট আপ করতে গেলে অনেক কিছুর অ্যাক্সেস চাই, সেই অ্যাক্সেস গুলো দিতে না হয়, আপনি ওয়েব ভার্সনটা ব্যবহার করতে পারেন। তো ওয়েব ভার্সন ব্যবহার করার জন্য, ভিপিএন ব্যবহার করার জন্য আমি সবচেয়ে বেশি সাজেস্ট করব, যাতে আপনার কোনো রিস্ক না থাকে, সেটার জন্য প্রথমত আপনি আপনার এই যে ব্রাউজার আছে না, এই ব্রাউজারের হিস্ট্রি ক্লিয়ার করে ফেলবেন। হিস্ট্রি কিভাবে ক্লিয়ার করে, আমি এখানে 3 ডট মেনুতে ক্লিক করব, তারপর দেখেন এখানে হিস্ট্রি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এরপর দেখেন এখানে এই যে হিস্ট্রি একটা অপশন আছে, এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে আমি ক্লিকও করতে পারি, অথবা দেখেন এখানে কন্ট্রোল এইচ এ ক্লিক করলে আমার হিস্ট্রি অপশনটা চলে আসবে। দেখেন কন্ট্রোল এইচ, বুঝছেন, হিস্ট্রি অপশন চলে আসছে। এগুলো হচ্ছে আমার টোটাল হিস্ট্রি। দেখেন এখানে একটা অপশন আছে ডিলিট ব্রাউজিং ডেটা, আমি আমার সমস্ত ডেটা ডিলিট করতে চাই, এখানে ক্লিক করব। দেখেন এখানে একটা অপশন আছে অল টাইম, এখানে বেসিক আছে, অ্যাডভান্স আছে, আমি দুই জায়গা থেকেই ক্লিয়ার করব। প্রথমে বেসিক থেকে ক্লিয়ার করি, এখানে অল টাইম দেওয়া আছে, আপনি চাইলে লাস্ট 1 ঘন্টার ডেটাও ক্লিয়ার করতে পারেন, লাস্ট 24 আওয়ার্স, লাস্ট 7 ডেজ,
লাস্ট 4x অথবা অল টাইম। অল টাইম মানে এই পর্যন্ত যতগুলো আপনি ব্রাউজ করেছেন আপনার ফুল কম্পিউটারে শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত অল টাইমে ক্লিক করলে এখানে ডিলিট ডেটাতে ক্লিক করলে অল টাইমের ডেটাগুলো চলে যাবে। এরপর অ্যাডভান্স আসবে, এইগুলো কোনোটাতে টিক মার্ক না থাকলে এগুলো সবগুলো টিক মার্ক দিয়ে আপনি এখানে ডিলিট ডেটাতে ক্লিক করলে আপনার অল টাইমের যাবতীয় ডেটাগুলো হিস্ট্রিগুলো এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার করবো না, আমার দরকার আছে জন্য। তো এরপরে এবার আপনি একটা এক্সটেনশন ব্যবহার করবেন আপনার কিছু ইয়াতে ব্রাউজারে। এক্সটেনশন গুলো কি, আপনাদের আপনাদের ব্রাউজার যদি একটু খেয়াল করেন, আপনাদের ব্রাউজারে এই অপশনগুলো নাই। এই যে দেখেন, এই অপশনগুলো নাই। এতগুলো অপশন দেখতে পাচ্ছেন, এগুলো কোনোটাই আপনাদের এখানে নাই। নাই কেন? কারণ আপনারা কোনো এক্সটেনশন ব্যবহার করেন না। এক্সটেনশন মানে হচ্ছে অতিরিক্ত টুলস। মনে করেন আপনি যে ব্রাউজার ব্যবহার করতেছেন, আমি যদি একটা নতুন একটা মোবাইল পারচেস করি, নতুন একটা মোবাইল যদি আমি কিনি, ওই মোবাইলে বাই ডিফল্ট যে অ্যাপস গুলো আছে সেগুলো ছাড়া আপনি অন্য কোনো কিছু ব্যবহার করতে পারবেন না। যেমন হোয়াটসঅ্যাপ, আপনি যদি নতুন করে ডাউনলোড করে ইনস্টল না করেন আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না। ইমো, ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব তো বাই ডিফল্ট থাকে, কিন্তু সেটাকে আপডেট করতে হয়। ডিকশনারি থেকে শুরু করে ফটো এডিটিং সফটওয়্যার, লুডো খেলতে চাইলে লুডো, তো এইরকম যে কোনো ধরনের সফটওয়্যার শেয়ার ইট আছে, এরকম অতিরিক্ত কোনো কিছু যদি আপনি মোবাইলে যা আছে তার বাইরে যদি কিছু ব্যবহার করছেন তখন আপনাকে অ্যাপস ইনস্টল করতে হয়। ঠিক তেমনি আপনার এই ব্রাউজারে যা সুযোগ সুবিধা আছে এগুলোর বাইরে যদি আপনি কোনো কিছু ব্যবহার করতে চান, যা কিছু ব্যবহার করা যায় এগুলোর বাইরে যদি কোনো কিছু ব্যবহার করছেন তখন আপনাকে এক্সটেনশন সেট আপ করতে হয়। এগুলোকে এক্সটেনশনও বলা হয়, অ্যাডস অনও বলা হয়। তো আমি যদি এক্সটেনশন ব্যবহার করতে তাহলে কিভাবে ব্যবহার করবো? প্রথমত আমি আমার এইটা হচ্ছে কি মূল ব্রাউজার, মেইন ব্রাউজার। এই ব্রাউজারে আমি ভিপিএন ছাড়া অন্য সব কিছু অ্যাড করেছি, কারণ অন্য সবকিছু আমার দরকার আছে। কিন্তু ভিপিএন আমি এখানে অ্যাড করিনি কেন? কারণ মেইন ব্রাউজারে আমি ভিপিএন অ্যাড করি, আমি এখানে যা যা ওপেন করে রেখেছি, আমার মেইল আছে, আমার গুগল শিট আছে, আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে, আমার বেশ কয়েকটা মানে 20টার উপরে আমার ফেসবুক পেজ আছে। তো এইগুলো যদি কোনোটা আমার সমস্যা হয়ে যায় আমি বিরাট বিপদে পড়ে যাবো। সেজন্য আমি মেইন ব্রাউজারে কি করি না, কোনো ভিপিএন চালাই না। এবং ভিপিএন যদি আমি অন করি জাস্ট আপনাদেরকে প্র্যাকটিস করে দেখানোর জন্য, জাস্ট 1-2 মিনিটের জন্য আমি অন করি, এরপর আমি এটা কি করে ফেলি, ডিসেবল করে ফেলি। তো ভিপিএন অন করার জন্য আপনাকে ব্রাউজার চাইতে নতুন করে ব্রাউজার ক্রিয়েট করতে হবে। একটা ব্রাউজারের আন্ডারে আরো ব্রাউজার ক্রিয়েট করা যায়, এগুলোকে সেকেন্ডারি ব্রাউজারে বলে অথবা জাঙ্ক ব্রাউজারও বলা হয়। দেখেন আমি যদি ব্রাউজার ক্রিয়েট করতেছে, দেখেন আপনারা ক্রোম ব্রাউজারে দেখেন এখানে একটা ছবি থাকবে। ছবি বলতে আপনার যে মেইল দিয়ে লগ ইন করছেন সেই মেইলের একটা, মেইলে যে ছবিটা প্রোফাইল পিকচার দেওয়া সেটা এখানে থাকবে, সেখানে ক্লিক করবেন। এরপর দেখেন আমার এখানে কতগুলো ব্রাউজার, 396, দেখেন কতগুলো ব্রাউজার এখানে ক্রিয়েট করা আছে। আমি যদি নতুন করে একটা ক্রিয়েট করতে তখন এখানে অ্যাড প্লাস নামে একটা অপশন আছে, এখানে যদি আমি ক্লিক করবো তখন দেখেন এখানে বলছে সাইন ইন অথবা কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট। আমি কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট দিব। তারপর আমি এখানে যা লিখতে চাই, আমি ওখানে ভিপিএন লিখলাম। আমি আমার এই ব্রাউজার ইন্টারফেসের কালারটা যেটা করতে সেটা এখানে দেখা যাবে। দেখেন, ঠিক আছে? যেটা করতে চান সেটা হয়ে যাবে। আমি এটাতে ক্লিক করলাম, ডানে ক্লিক করলাম, দেখেন আমার ব্রাউজারের কালার হচ্ছে এইটা। এখন আমি এখানে এক্সটেনশন অ্যাড করব। এক্সটেনশন অ্যাড করবো কিভাবে? দেখেন এখানে একটা এরর আছে, আমি এটা একটু রিমুভ করে দিই। রিমুভ করলাম, এখানে দেখেন এই দেখেন একটা ওয়েব স্টোর নামে একটা অপশন আছে, ওয়েব স্টোর। এটা সব সময় থাকবে না, না থাকলে কিভাবে কি করবো? দেখুন থ্রি ডট মেনু আছে না ডান পাশে উপরে, থ্রি ডট মেনুতে ক্লিক করবো। তারপর দেখেন এখানে এক্সটেনশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবো। তারপর দেখেন ম্যানেজ এক্সটেনশন অথবা ভিজিট ফ্রম ওয়েব স্টোর। আমার ম্যানেজ এক্সটেনশন না আগে আমি ভিজিট ফ্রম ওয়েব স্টোর গেলাম। এখানে গিয়ে দেখেন এই দেখেন এখানে একটা এক্সটেনশনের অপশন আছে, এক্সটেনশনের অপশন আছে, এখানে গিয়ে আমাকে সার্চ করতে হবে। আমি এখানে গিয়ে সার্চ করলাম ভিপিএন, এন্টার বাটনে ক্লিক করলাম। যত ধরনের ভিপিএন সবগুলো দেখা আছে, দেখছেন? লোড মোর এখানে আছে। তো আমি এখান থেকে যে কোনো একটাকে ডাউনলোড করে নিলাম। মনে করেন আমি টাচ ভিপিএনটাকে ডাউনলোড করবো। টাচ ভিপিএনটাকে আমি আমার এখানে এই উপর অপশনে নিয়ে আসবো। তো টাচ ভিপিএনে ক্লিক করলাম, অ্যাড টু ক্রোম, দিস এক্সটেনশন মে soon no longer be supported because it doesn't follow best practice for Chrome extension। আচ্ছা যাই হোক, আমি এটাকে আপাতত নিচ্ছি। অ্যাড টু ক্রোম, এখানে যখন ক্লিক করবো এটা এখানে অ্যাড হয়ে যাবে। দেখেন অ্যাড এক্সটেনশন এখানে উপরে চলে আসবে। এটা ইনস্টল হয়ে গেছে।
এই দেখেন এটা হচ্ছে কি একটা এক্সটেনশনের আইকন। আমি এই আইকনটাতে ক্লিক করলে এই দেখেন ভিপিএন দেখা যাচ্ছে, এটা যদি আমি পিন করে এটা উপরে চলে আসবে, দেখছেন উপরে চলে আসছে। এবার আমি যদি এটাকে অন করতে চাই, ভিপিএন চালালে কিন্তু আপনি আপনার আপনার কম্পিউটারের আইপি চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি যদি দেখতে চাই, যাবে সবকিছু যাবে, ফ্রমের বদলে ইয়া যাবে। আচ্ছা দেখেন, তো আমি যদি এখন আমার কম্পিউটারের আইপি চেঞ্জ দেখতে চাই, মাই আইপি দিয়ে সার্চ করলে দেখেন আমার কম্পিউটার আইপি হচ্ছে কি, বর্তমানে আইপি হচ্ছে এটা, লাস্টের 6টা ডিজিটের দেখেন 243.100। ঠিক আছে, আমি যখন ভিপিএন অন করব, এখানে এসে আমি ভিপিএন অন করলাম, দেখেন এখানে বেস্ট চয়েস, এখান থেকে যে কোনো একটা চয়েস আপনি দিতে পারেন। তো আমি এখানে ইউনাইটেড স্টেটস দিলাম, আর এটা ক্লিক করলাম, এখন ভিপিএন অন হয়ে যাবে। এই দেখেন ভিপিএন অন হয়ে গেছে। আবার যদি আমি আমার এখানে যদি মাই আইপি দিয়ে সার্চ করি, এখন দেখেন আমার আইপিটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন। আগে ছিল, এই আগে আইপি ছিল আমার 234.100, এখন দেখেন 70.162, তাহলে আইপি পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন যে ওয়েবসাইট গুলোতে আমি একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাই, ইয়েলো পেজ। এই একটা ওয়েবসাইট দেখেন আমার, ব্যাড গেটওয়ে, ভিপিএন দিয়ে ঢুকতেছে না। আচ্ছা আচ্ছা, এটা দেখাবো, এটা যখন ইয়েলো পেজে যখন আমার ঢুকতে হবে তখন ভিপিএন ব্যবহার করে কিভাবে করতে হয় এটা দেখাবো। তো যেই যে ওয়েবসাইট গুলোতে আপনি ভিপিএন ছাড়া ঢুকতে পারতেন না, সেই ওয়েবসাইট গুলো দেখেন ভিপিএন দিয়ে ঢুকে যাবে। আশা করি বুঝতে পারছেন, এইভাবে এক্সটেনশন অ্যাড করতে হয়। দেখেন আমার ব্রাউজারে অতিরিক্ত একটা টুল চলে আসছে, যেটা আগে ছিল না। আশা করি বুঝাতে পেরেছি। এরকম করে কতগুলো ব্রাউজার দেখেন আমার এদিকে নিচে থেকে ক্রিয়েট করা আছে, এগুলো যদি আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করার অপশন আছে, আমি ডিলিট যেভাবে করতে হবে ওইভাবে করে দিতে পারবো যদি আমার দরকার হয়। এখন আমার দরকার নেই, আপনাদের আপাতত এইভাবে থাকুন। তাহলে ভিপিএন কিভাবে অ্যাড করতে হয়, ভিপিএন কি প্রয়োজনে অ্যাড করতে হয়, এগুলো আশা করি বুঝে গেছেন। আচ্ছা, এরপর আমাদের মডিউল থেকে আমরা দেখব যে প্রফেশনাল এমএস পাওয়ার পয়েন্ট। ঠিক আছে, আমরা পাওয়ার পয়েন্টের ব্যবহার দেখার চেষ্টা করব, পাওয়ার পয়েন্ট কিভাবে ব্যবহার করতে হয়। তো পাওয়ার পয়েন্ট যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডের একটা, সরি মাইক্রোসফট অফিসের একটা প্রোগ্রাম, মাইক্রোসফট ওয়ার্ডের মতো। তাহলে মাইক্রোসফট ওয়ার্ড যেভাবে ওপেন করে সেভাবে আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করে নিব। তো পাওয়ার পয়েন্ট কিভাবে ওপেন করতে হয় সেটা, মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে ওপেন করতে হয় এটা খুব ভালোভাবে দেখিয়েছি আমি। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কিভাবে ওপেন করতে হয় সেটা দেখাচ্ছি না, সেটা আমি আমার মতো করে শর্টকাট ওপেন করেছি। পাওয়ার পয়েন্ট ওপেন করলাম, দেখেন আমি যখন পাওয়ার পয়েন্ট ওপেন করেছি, মাইক্রোসফট ওয়ার্ড যখন ওপেন করতাম একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেখাইতো, আমাদের একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেখাইতো। এখানে যখন ওপেন করছে এখানে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেখাচ্ছে না, এটা একটা, এখন এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে স্লাইড। এখানে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে স্লাইড। এটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো না, মাইক্রোসফট ওয়ার্ডে আমরা লিখতেছি যখন আমার পেজ ফুল হয়ে গেছে লেখা, অটোমেটিক নিচে নতুন করে একটা নতুন ডকুমেন্ট ওপেন হয়ে যাচ্ছে। এখানে কিন্তু এরকম না, আপনি এখানে লিখতে থাকতে পারবেন, অটোমেটিক নিচের দিকে কোনো স্লাইড ওপেন হবে না। দেখছেন, এখানে লিখতে পারবেন, লিখেগুলো ছোট হয়ে হয়ে একটা ডকুমেন্টে থেকে যাবে, একটা স্লাইড থেকে যাবে, কিন্তু নতুন করে কোনো পেজ হবে না। দেখেন ছোট হয়ে যাচ্ছে, লেখাগুলো অন্যদিকে চলে যাচ্ছে, কিন্তু কি হবে না, আরেকটা ডকুমেন্ট হবে না। এখানে স্লাইড গুলো নতুন করে নিতে হয়। ঠিক আছে, এটা একটা স্লাইড, আমি যদি আবার ব্যবহার করতেছি তখন আমাদেরকে একটু নতুন স্লাইড দিতে হবে, আর একটা স্লাইড দরকার হবে। তো পাওয়ার পয়েন্ট মূলত ব্যবহার হয় হচ্ছে কি প্রজেক্ট প্রেজেন্টেশনের জন্য। আপনি আপনার একটা প্রজেক্ট ডিজাইন করেছেন,
সেই প্রজেক্ট সম্পর্কে যেখানে যে অথরিটি থেকে পারমিশন নিতে হবে বা এই প্রজেক্ট রিলেটেড যারা যারা কনসার্ন আছে সবাইকে আপনি যদি আপনার প্রজেক্টে দেখাতে চান তখন আপনাকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে প্রজেক্টটা দেখাতে হবে। আমরা অনেক সময় প্রোডাক্ট প্রেজেন্টেশনও বলে থাকি, মাইক্রোসফট ফ্রিল্যান্সারের ভাষায় প্রোডাক্ট প্রেজেন্টেশন। যদি আপনি কাউকে কোনো একটা প্রোডাক্ট সেল করতে চান, কোনো কোম্পানিকে আপনি একটা প্রোডাক্ট সেল করছেন, সেক্ষেত্রে আপনি প্রোডাক্টের উপকারিতা অপকারিতা, প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্টস এবং প্রোডাক্ট রিলেটেড যাবতীয় ইনফরমেশন যদি আপনাকে যাকে সেল করতে চান তাকে দেখাতে হয়, তখন আপনাকে প্রেজেন্টেশন আকারে দেখাতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে প্রেজেন্টেশন জানাটা জরুরি। তো মাইক্রোসফট ওয়ার্ডে যা যা শিখেছি তার ম্যাক্সিমাম কিছু এখানে আছে, দেখেন ফাইল, হোম, ইনসার্ট, কার্ড, কপি, ফরম্যাট পেইন্টার, এগুলো সব ম্যাক্সিমাম আছে। কিছু কিছু যেগুলো নাই সেগুলো আমরা এখান থেকে দেখার চেষ্টা করব, শেখার চেষ্টা করব। আচ্ছা, তো এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যদি আপনি কাজ শিখতে চান বা কাজ করতে চান, আপনাকে কয়েকটা মেথড ফলো করতে হবে। এটা বাধ্যতামূলক না। মনে করেন আমি যখন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কাজ করতে চাইবো, আমি যদি একটা স্টেপ মানে একটা মেথড যদি আমি ফলো করি, স্টেপ বিশেষ করে মেথড না স্টেপ যদি আমি ফলো করি, এখানে 5টা স্টেপ আছে। এটা মূলত আমি করি, অন্য কেউ করে কিনা আমি জানি না। আমি এটা করি হচ্ছে কি একটা সিকোয়েন্সিয়ালিটি মেনটেন করার জন্য। 5টা স্টেপ আছে, এই 5টা স্টেপ যদি আপনি ভালোভাবে ফলো করেন তাহলে আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের একটা স্লাইড ডিজাইন করতে গেলে কোনো কিছু আপনার মিস হবে না। তো সেটা কিভাবে দেখেন, এই স্টেপ গুলো কি কি সেটা আমি দেখার চেষ্টা করবো। তো এখানে আমি লিখলাম 5 effective 5 effective steps to create PPT। PPT মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। ঠিক আছে, এই 5টা ইফেক্টিভ স্টেপ কি? সিলেক্ট লেআউট, তারপর হচ্ছে কি অ্যাড অর কন্টেন্ট, এরপর হচ্ছে কি ডিজাইন, এরপর হচ্ছে কি অ্যাপ্লাই অ্যানিমেশন, এরপর হচ্ছে কি প্লে উইথ F5। এই 5টা মেথড আমি যদি এগুলোকে কি দিয়ে দিই, নাম্বার দিয়ে দিই, দেখুন এই যে 5টা দেখাচ্ছে। এই 5টা মেথড যদি আপনি ভালোভাবে ফলো আপ করেন, ভালোভাবে এইগুলা সিরিয়াল মেনটেন করে যদি কাজ করেন, আপনার একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাতে কোনো কিছু গ্যাপ থাকবে না। খুব সুন্দর একটা সিস্টেমে আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানিয়ে নিতে পারবেন। তো এবার আমরা এই 5টা মেথডকে ফলো আপ করে মানে ফলো করে একটা কি বানাবো, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাবো। দেখেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমার এই পেজটা থাকুক, আমি নিচের দিকে আরেকটা স্লাইড নিব, এই স্লাইডে থাকুক আর নিচের দিকে একটা স্লাইড নিব। এই স্লাইডটা কিভাবে নিব, স্লাইড নেওয়ার কি অপশন আছে দেখেন, এখানে অপশন আছে নিউ স্লাইড। আমি এখানে ক্লিক করলে নতুন করে একটা স্লাইড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে ক্লিক করছি নতুন করে একটা স্লাইড হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে এখানে ক্লিক না করে যদি আমি স্লাইড নিচ্ছি তাহলে কিভাবে নিব, কন্ট্রোল এম, এন না নিউর এন না, কন্ট্রোল এম, ম্যাঙ্গুর এম, কন্ট্রোল এম। দেখেন যতবার ক্লিক করছে একটা একটা স্লাইড বেড়ে যাচ্ছে। আমি চেপে ধরেছি কিছুক্ষণ, দেখেন 25টা স্লাইড আমার হয়ে গেছে। ঠিক আছে, আবার আরেকটা শর্টকাট হচ্ছে কি, আপনি স্লাইডের উপর ক্লিক করার পরে এন্টার বাটনে ক্লিক করতে হবে। স্লাইডে ক্লিক করা যতবার এন্টার বাটন ক্লিক করুন ততবার আপনার একটা একটা স্লাইড হবে। দেখেন আচ্ছা, তো এবার এই স্লাইডে আমি এখানে যা যা বলা হয়েছে এগুলোকে ফলো করে এখানে কাজ করবো, এই স্লাইডে কাজ করবো। এই স্লাইডে যদি কাজ করতে চাই, এখানে প্রথম যেটা বলা হয়েছে সিলেক্ট লেআউট, আমরা লেআউট প্রত্যেকে সিলেক্ট করবো। দেখেন লেআউট এখান থেকে সিলেক্ট করবো, দেখেন লেআউট এখানে ক্লিক করার পরে বেশ কিছু লেআউট এখানে আছে। তো এখান থেকে আপনি ইচ্ছে মতো লেআউট সিলেক্ট করে কাজ করতে পারবেন। তবে এখান থেকে এই লেআউটটা যদি কাজ করেন সবচেয়ে বেশি
মজা পাবেন এই লেআউটে ম্যাক্সিমাম সবকিছু পাওয়া যায়। ঠিক আছে, তো দেখেন এখানে আমার কিন্তু দুই ভাগ করা আছে, দেখেন দুই ভাগ করা আছে। আপনি যদি আলাদা আলাদা দুই ভাগ করে কোনো কিছু কাজ করছেন তখন আপনার এই লেআউট দরকার আছে। আমি একই ভাগাভাগি না করে একই লেআউটে কাজ যদি করছে তখন আমরা এখানে ক্লিক করবো। দেখেন এখানে ক্লিক করে আমি এই লেআউটে মূলত বেশি বেশি কাজ করি, তাহলে সেক্ষেত্রে দেখেন এখানে একটা অপশন আছে ক্লিক টু অ্যাড টাইটেল। এখানে আমাকে ক্লিক করতে বলছে একটা টাইটেল অ্যাড করার জন্য। আবার এটার ভিতরে বলছে ক্লিক টু অ্যাড ট্যাক্স, এখানে লিখে অ্যাড করার জন্য আমাকে ট্যাক্স কি করতে বলছে, ক্লিক করতে বলছে। আমি শুরুতে এটাতে করি। দেখেন এগুলো সবগুলো হচ্ছে কি, এই যে যেখানে ক্লিক করে টাইটেল অ্যাড করতে বলছে এটা হচ্ছে কি ট্যাক্স বক্সের মতোই, ট্যাক্স বক্সের মতো না, ট্যাক্স বক্স। তো এখানে যদি আমি লিখি, এখানে ইচ্ছে মতো কালার ডিজাইন সমস্ত কিছু করতে পারবো, ট্যাক্স বক্সটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো। তো আমি এখানে লিখলাম আমি একটা যে কোনো একটা টপিক নিয়ে আমি একটা প্রেজেন্টেশন বানাবো। তো আমি একটা বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে একটা প্রেজেন্টেশন বানাতে যাচ্ছি। বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে আমি একটা প্রেজেন্টেশন বানিয়েছি। তো আমি একটা প্রেজেন্টেশন কিভাবে বানাতে হয় সেটার উপর টপিক লেখালেখি করার জন্য আমি জাস্ট স্পেসিফিক করে একটা টপিক নিলাম। আপনারা আপনাদের মতো করে যে কোনো একটা টপিক নিয়ে কাজ করতে পারেন। তো আমি বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে যখন একটা প্রেজেন্টেশন বানাবো, আমি বাংলাদেশের প্লেয়ার্স এর একটা লিস্ট বানাবো এবং প্রত্যেকটা প্লেয়ার কে কিরকম, কার কি কি অ্যাচিভমেন্ট আছে, সে কি কি খেলে, তার খেলার ধরন কি, এই সমস্ত কিছু নিয়ে তার সম্বন্ধে তথ্য শেয়ার করবো। তো সেক্ষেত্রে আমি এখানে বাংলাদেশের প্লেয়ার্সদের নামগুলো লিখতে চাই। তো বাংলাদেশের প্লেয়ার্সদের নামগুলো যদি লিখতে চাই আমি শুরুতেই লিখবো তামিম ইকবাল, লিখলাম। এরপর আমি যদি লিখতে চাই আমার বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট টিমের মধ্যে পঞ্চ পাণ্ডবকে পছন্দ হইতো, পঞ্চ পাণ্ডব খেলোয়াড় হিসেবে পঞ্চ পাণ্ডবের মধ্যে পঞ্চ পাণ্ডবই আমার বেশ পছন্দের প্লেয়ার ছিল। বাট এখন কোটা আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলন এবং পলিটিক্স এর ব্যাপার স্যাপার কতগুলো জড়াই গিয়ে সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজাকে বাংলাদেশে এখন তেমন একটা পছন্দ করে না বাংলাদেশের যে সাধারণ জনগণ এবং হচ্ছে কি ছাত্র সমাজ। তো এইসব করে আমারও ভালো লাগে না, আমি তাদের নামগুলো লিখলাম না। আমি কিন্তু সবসময় এই পঞ্চ পাণ্ডবকেই লিখি, তারা খেলায় থাকুক আর না থাকুক এদের নামগুলো লিখতাম। যাই হোক সমস্যা নেই, তাই এবার লিখলাম। আমি এরপরে যদি আমি লিখি মুশফিকুর রহিম, এই দুজন প্লেয়ার খুব পছন্দের। তারপর হচ্ছে কি মাহমুদুল্লাহ রিয়াদ, উম, এরকম করে লিখতে লিখতে যতগুলো প্লেয়ার আছে প্রায় সবগুলোকে লিখতে পারবে। আমি কয়েকটা লিখলাম, সবগুলো লিখে সময় নষ্ট করার সুযোগ নাই। দেখেন আমি এখানে যে লিস্টটা বানিয়েছিলাম এখানে বলা হয়েছিল, প্রথমে বলা হয়েছে সিলেক্ট লেআউট এক নম্বরে, দুই নম্বরে বলা হয়েছে অ্যাড অর রাইট কন্টেন্ট, আপনার কন্টেন্ট অ্যাড করতে বলা হয়েছে। আমি দেখেন লেআউট লেআউট তো সিলেক্ট করেছি এবং হচ্ছে কি কন্টেন্ট গুলো আমি অ্যাড করেছি। ঠিক আছে, তারপরে কি বলা হচ্ছে, এরপর হচ্ছে কি ডিজাইন। এখন আমরা ডিজাইন করবো, এই স্লাইডটাকে ডিজাইন করবো। ডিজাইন করতে গেলে দেখেন এখানে বলা হচ্ছে ডিজাইন, ডিজাইনের অপশন আসছে। এখানে কি কি ডিজাইন করতে পারবো, এখানে হচ্ছে কি শুধুমাত্র আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ডিজাইন করতে পারবো, লেআউটটাকে ডিজাইন করতে পারবো। কিভাবে ডিজাইন করবো দেখেন, আমি যখন এই ডিজাইনে যখন ক্লিক করছি এখানে দেখেন বেশ কয়েকটা ডিজাইন আমাকে দেখাচ্ছে, দেখছেন? এখানে ক্লিক করলে দেখে হয়ে যাচ্ছে, এটাতে ক্লিক করলে দেখে হয়ে যাচ্ছে। তারপর এখানে আরো অনেকগুলো অপশন আছে, যেটা আপনার ভালো লাগে সেটা সিলেক্ট করতে হবে। দেখেন এটা একটা অপশন, দেখেন এটা একটা অপশন, এটা দেখেন ভিন্ন রকম, আরো অনেক রকম আছে। এগুলো হচ্ছে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। দেখেন ব্রাউজ থিম, এখানে কালার টালার চেঞ্জ করা যায় ইচ্ছে মতো, বুঝছেন?
ঠিক আছে, ইচ্ছে মতো কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারতেছি। তো মনে করেন এটা নিলাম, অথবা আমি চাইলে এটাকে ক্লিয়ার করে ফেলতে পারতেছি। এটাকে ক্লিয়ার করে ফেললাম, আগের মতো হয়ে গেছে। এই যে এখানে যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছি, এই ডিজাইন গুলো চাইলে আমিও ম্যানুয়ালি বানানো যায়। এই ডিজাইন গুলো ম্যানুয়ালি বানানো যায় কিভাবে? আমি এই পুরো ডকুমেন্টটা ব্যাকগ্রাউন্ড একটা পিক্সেল ব্যবহার করতে চাই ডিজাইনের জন্য। তাহলে কিভাবে ব্যবহার করবো দেখেন। আমরা এখানে ইনসার্টে চলে গেলাম, ইনসার্ট থেকে পিক্সেল চলে গেলাম। আমি এখান থেকে একটা পিক্সেল ব্রাউজ করে দিব। এখন এই যে এই পিক্সেলটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করবো। এখানে এটাতে ক্লিক করেছি, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে সিলেক্ট করা যায়। এখানে ইনসার্ট অপশনও আছে, অথবা এখানে ডাবল ক্লিক করলেও হয়। এটা যদি আমি দিতে চাই, ডাবল ক্লিক করলাম, দেখেন এই পিক্সেলটাকে আমি ফুল পেজ সমান করে দিলাম। তারপর আমার লেখাগুলো দেখা যাচ্ছে না, লেখাগুলো দেখা যাওয়ার জন্য আমি রাইট বাটন ক্লিক করার পরে এটাকে দেখেন সেন্ড টু ব্যাক করে দিলাম, সবার নিচে চলে গেল, লেখাগুলো দেখেন এখানে উপরে চলে আসছে। এখন লেখা উপরে চলে আসলে কি হবে, আমার ব্যাকগ্রাউন্ডের জন্য লেখাগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো ব্যাকগ্রাউন্ডের জন্য লেখা ভালোভাবে বোঝানো যায়, আবার যদি আমি লেখাগুলো বোঝা যায় মতো যদি আমি এখান থেকে একটা কুইক ইয়া দিয়ে ফেলি, কালার টালার দিয়ে ফেলি, সেক্ষেত্রে আমার লেখা দেখা যাচ্ছে না। তাইলে লেখার জন্য পিক্সেল দেখা যাচ্ছে না, পিক্সেলের জন্য লেখা দেখা যাচ্ছে, লেখা দেখা যাচ্ছে না। তাহলে দুটাই সমস্যা না, যে কোনো একটা যদি করে যে কোনো একটা কাছাকাছি করতে। তো আমরা এখানে কি করবো, আমি ব্যাকগ্রাউন্ড পিক্সেলটা আমি রিমুভ করে দিব। ব্যাকগ্রাউন্ড পিক্সেলটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। আমি এখানে এমন ভাবে একটা সিস্টেম আনবো, ব্যাকগ্রাউন্ড পিক্সেল নিয়ে আসবো যাতে করে লেখাও দেখা যায়, কাজও ডিজাইনও হয়, কাজও হয়। তো সেটার জন্য আমরা কি করবো, আমরা শেপ থেকে ইনসার্ট থেকে গিয়ে এই যে একটা কালার দিলাম, এই কালারটাকে আমরা ইচ্ছে মতো কালার চেঞ্জ করে ফেলতে পারি, ইচ্ছে মতো চেঞ্জ করে দিতে পারবো। আমরা এটা দিলাম। এখন আমার যে লেখাগুলো এখানে লেখা ছিল এগুলো দেখা যাচ্ছে না, তাই না? এগুলো দেখা যাওয়ার জন্য কি করতে পারি, রাইট বাটন ক্লিক করার পর এটাকে সাইড টু ব্যাক দিলে তখন দেখবেন যেটা দেখা যাচ্ছে, বুঝছেন? সবগুলো লিখে চলে আসছে, ব্যাকগ্রাউন্ড একটা কালার চলে আসছে। এখান থেকে ইচ্ছে মতো কালার চেঞ্জ করা যাচ্ছে, ঠিক আছে? তো এটাকে যদি আমি কালার চেঞ্জ আরো যদি সিস্টেম ভাবে করতে চাই, কালার চেঞ্জ আমি যদি আরো কাস্টমাইজ করতে চাই, সেক্ষেত্রে দেখেন এখান থেকে কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দেখবো এই যে বাংলাদেশ ক্রিকেট টিম যে লেখাটা আছে সেটাকে একটা শেপের মধ্যে নিয়ে আসবো। এটাতে একটা অলরেডি একটা কিসে আছে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে মধ্যে আছে, টেক্সট বক্সের মধ্যে আছে। এই শেপটাকে দেখেন আমরা একটা ডিজাইনে চলে আসবো, দেখেন এই কালারটার সাথে এই কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা তেমন একটা ভালোভাবে ম্যাচ করতেছে না। আমরা একটু চাইলে আর একটু তারপর এখানে যে লেখার কালার আছে, লেখাটাকে আমরা চাইলে বোল্ড করে দিতে পারি, একটু বড় করতে পারি, ফন্ট চাইলে চেঞ্জ করে দিতে পারি। তারপর ফন্টের কালার চাইলে আমরা যেটা সুন্দর দেখে সেটা করে দিতে পারি, ঠিক আছে?
এবার আমরা কি করব, এই যে নামগুলো আছে না, প্রত্যেকটা নামের জন্য একটা একটা করে কি বানাবো, শেড বানাবো। এটাকে এই পাশে রাখবো, এই পাশে আমরা নামগুলোতে একটা একটা শেড বানাবো। শেড বানাতে গেলে আমরা ইনসার্টে যাবো, শেপে যাবো, এখান থেকে আমরা এই শেপটাকে সিলেক্ট করতে পারি অথবা এই শেপটাকে সিলেক্ট করতে পারি। এটাকে একটা ডিজাইন আমরা করে ফেলবো। ফিল কালারটা হলুদ করে দিচ্ছি। এখান থেকে যে কোনো একটা কালার দিব আমরা। সাদা কালারটা দিয়ে দিলাম। আচ্ছা, কালারটা ম্যাচিং হচ্ছে না, সুন্দর লাগতেছে না। সবুজ কালারটাই দিই। আর সাইজটা একটু করে বড় করে দিলাম, অথবা ফিল কালারটাকে রেড করে দিলাম। যাই হোক, এখন সুন্দর লাগতেছে না কালারটা। এটা আমরা এখানে বেশ কয়েকটা করে ফেলবো। ঠিক আছে, এটা করে ফেলছি। আবার এখান থেকে থেকে আমরা নামগুলো কাট করে করে এখানে এই ট্যাক্সে ক্লিক করে আমি এখানে পেস্ট করে দিব। মুশফিকুর রহমান নামটা কাট করে কপি করে করছি, এখানে এসে পেস্ট করে দিব। ঠিক আছে, এডিটের নাম আমি আর নিলাম না, ওগুলো কেটে দিলাম। আচ্ছা, এবার সবগুলোকে সিলেক্ট করে লেখাগুলোকে বড় করে দিব। সবগুলোকে বোল্ড করে দিলাম, লেখাগুলোকে একটু বড় করে দিলাম। ঠিক আছে, দেখেন কত সুন্দর করে হয়েছে। এবার এই ডান পাশে আমি একটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা কি দিব, লোগো দিব। আমি চাইলে এখান থেকে সার্চ করে নিতে পারি, অথবা আমার কাছে লোগো আছে সেটা দিতে পারি। দেখেন এখান থেকে যে কোনো একটা লোগো আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। তো এখান থেকে যে কোনো একটা লোগো দেখেন, সেভে সেভে ক্লিক করে সেভ ইমেজ ক্লিক করলে আমার একটা লোগো এখানে চলে আসে, দেখেন। আমি এখান থেকে একটা লোগো ডাউনলোড করে ফেলছি, দেখুন। তো আমি এটা ব্যবহার করলে করতে পারি, অথবা আমার কাছে ডাউনলোড করা আছে সেটা ব্যবহার করবো। আমি এখান থেকে ব্যবহার করতে ইনসার্টে যাবো, ইনসার্টে গিয়ে পিকচারে ক্লিক করে এই দেখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা লোগো আমার কাছে আছে। আমি এটা ডাবল ক্লিক করছি, এখানে এটাকে চলে আসছে। ঠিক আছে, আমি এটাকে ছোট করে একটু, ছোট করার পথে এই পিকচারগুলোতে কি কি করা যায় সেটা তো জানেন। আমি এখান থেকে এসে
পিকচারটাকে এটা সিলেক্ট করে দিলাম, এখান থেকে আমি বর্ডার দিলাম রেড কালার। এই যে এখানে একটা ইয়া দিলাম না, বর্ডার দিলাম না, বর্ডারটাকে আমরা বড় করে দিচ্ছি এখান থেকে, আরো বড় করবো। স্যার হ্যাঁ স্যার আপনি কথা বললে পাশ থেকে এমন একটা সাউন্ড আসতেছে, কানে হেডফোন রাখা যাচ্ছে না। আচ্ছা, এখন আসছে কিনা দেখেন তো। স্যার এখন আসছে না। আচ্ছা ঠিক আছে, দেখেন এই যে একটা বর্ডার করা ছিল, আমার বর্ডার সাইজটা একটু বড় করে দিচ্ছি, এবং এটা সাইজ যদি আরো বড় করে দিতে চাই আচ্ছা, এই সাইজটা যদি আরো বড় করে চাই, হোয়াইট থেকে এসে মোর লাইনসে যাবো, এখান থেকে আমরা সাইজটা বড় করে দেবো। সাইজটা দেখেন বড় করে দিচ্ছি, বড় হয়ে যাচ্ছে। ওকে ক্লিক করলাম, দেখেন আমার এই পেজটা মোটামুটি ডিজাইন আমার শেষ। এই যে এখানে একটা ইয়ে আছে না, বর্ডারটা যদি এইটা যদি বর্ডার দিতে চাই, তাহলে আমরা এখান থেকে বর্ডার আউটলাইন থেকে এখানে আমরা আউটলাইনটা হলুদ কালার করে দিতে পারি, আর আউটলাইনের সাইজটা এখান থেকে আমরা বড় করে দিতে পারি। ঠিক আছে, দেখেন আমার ডিজাইন শেষ। এই যে এখানে বলা আছে ডিজাইন, এবার হচ্ছে কি অ্যাপ্লাই অ্যানিমেশন। আমরা এই প্রেজেন্টেশনটাকে যাকে প্রেজেন্ট করব সে যাতে ভালোভাবে দেখে, এই প্রত্যেকটা ব্যাপার যাতে অ্যানিমেশন হয়ে হয়ে ডিসপ্লেতে আসে, সেটার জন্য আমরা এখানে অ্যানিমেশন সেটআপ করব। ঠিক আছে, অ্যানিমেশনটা এখন কিভাবে সেটআপ করতে হয়, অ্যানিমেশনের শুরু দেখেন ডিজাইনের পরে দেখেন ট্রানজিশন। ট্রানজিশন অ্যানিমেশনটা হচ্ছে কি, এই একটা স্লাইড আছে, এই স্লাইডের পরে যখন আমার এই স্লাইডটা আসবে, সেটা অনেক ডিজাইন করে আসবে, অনেকটা সুন্দর করে প্লে হয়ে আসবে। যেমন দেখেন আমি এটাতে ক্লিক করছি, স্লাইডটা উপরের স্লাইড থেকে এই স্লাইডে এইভাবে আসবে, অথবা এইভাবে আসবে, এইভাবে দিলে এভাবে আসবে। দেখেন এখানে বিভিন্ন রকম স্টাইল আছে আসার জন্য, এইভাবে আসতে পারে, এইভাবে আসতে পারে। তো এখানে আরো অনেকগুলো আছে, আপনি এখান থেকে যেটা সিলেক্ট করবেন সেটার মতো করে আসবে। মনে করেন আমি এটা সিলেক্ট করে দিলাম, এইভাবে আসবে। ঠিক আছে, এবার আসি অ্যানিমেশন। এখানে অ্যানিমেশন আসলাম, অ্যানিমেশন আসার পরে দেখেন এখানে কোনো কিছু সিলেক্ট করা যাচ্ছে না, কারণ হচ্ছে কি আমি যেখানে অ্যানিমেশন অ্যাড করবো সেখানে অ্যানিমেশন, সেই যেটাতে আমি অ্যানিমেশন অ্যাড করবো সেটা আমাকে সিলেক্ট করতে হবে। যেমন মনে করেন আমি এই যে এই লোগোটাকে সিলেক্ট করলাম, অটোমেটিক দেখবেন যে এখানে অনেক কিছু চলে আসবে। দেখছেন, এটাতে ক্লিক করছি, দেখেন এই অপশনগুলো আছে। তো এখানে আমি যেটাতেই আমার মাউসটা নিয়ে যাচ্ছি, আমার ওই যে বাংলাদেশ ক্রিকেট টিম লেখাটা সেভাবে প্লে হচ্ছে দেখেন। দেখছেন, যেটাতে ক্লিক করতেছি সেটার মতো করে প্লে হচ্ছে দেখেন। আচ্ছা, তো এইখানে এই কয়টা অ্যানিমেশন ছাড়াও আর এই যে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে আরো অনেকগুলো অ্যানিমেশন আছে। এগুলো যদি দেখতে চাই, দেখেন এখানে তিন ধরনের অ্যানিমেশন দেখা যাচ্ছে। সবুজ কালার এগুলোকে বলা হয় এন্ট্রান্স, আর হলুদ কালার এগুলোকে বলা হয় এমপাসিস, আর রেড কালার এগুলোকে বলা হয় এক্সিট। এগুলোর কাজ কি, সবুজ কালার এন্ট্রান্স মানে হচ্ছে কি আপনার ডিসপ্লেতে আমি যে লেখাগুলোতে এখানে লিখে রাখছি, যেখানে অ্যানিমেশন ব্যবহার করবো সেই অ্যানিমেশন দিয়ে সেই লেখাটা বা সেই ডিজাইনটা ডিসপ্লেতে আসবে, এন্ট্রি নেবে। ঠিক আছে, তো এখান থেকে যেটা সিলেক্ট করে সেটার মতো হয়ে যাবে। তো মনে করেন আমি এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, রো এন্ড টার্ন, এটাকে সিলেক্ট করলাম, দেখছেন এটা লেখাটা এইভাবে প্লে হয়ে আসছে। তো লিখে এই যে দেখেন আমার যে স্লাইডটা আছে, এই স্লাইডটাকে কাস্টমাইজ করার জন্য এই স্লাইডটার কন্ট্রোল বাটনটা হচ্ছে কি এই পাশে। আমি এটাতে রাইট বাটন ক্লিক করলে স্লাইডটাকে আমি কাট করতে পারবো, কপি করতে পারবো, নতুন করে স্লাইড নিতে পারবো, এই স্লাইডটাকে আমি ডুপ্লিকেট বানাতে পারবো, এই স্লাইডটাকে চাইলে আমি ডিলিট করে দেখেন ডিলিট ক্লিক করে স্লাইডটা ডিলিট হয়ে গেছে, আনডু দিলে আবার চলে আসছে। তো এই এই সব কিছুর কন্ট্রোল প্যানেলটা হচ্ছে কি এইটা। তো আমি যে অ্যানিমেশনটা ব্যবহার করেছি সেটারও একটা কন্ট্রোল প্যানেল আছে। আমি যে অ্যানিমেশনটা ব্যবহার করছি এখানে যে অ্যানিমেটেড হচ্ছে, এটা যে অ্যানিমেশন হয়ে আসছে সেটা অনেক বেশি স্পিড কিনা, এটার স্পিড কমানো দরকার আছে কিনা, বাড়ানো দরকার আছে কিনা, ওখানে একটা যদি মিউজিক ব্যবহার করছে সেটা ব্যবহার করতে পারবো কিনা, এই ধরনের কিছু কন্ট্রোল প্যানেল আছে। সেটা যদি করতে চাই তো সেটাকে বলা হয় অ্যানিমেশন প্যান। এই অ্যানিমেশন সেকশনে মেনুতে ক্লিক করতে হবে, অ্যানিমেশন প্যানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে দেখেন এদিকে একটা অপশন চলে আসছে। ঠিক আছে,
এই দেখেন এইটাতে যদি আমি ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে দেখেন স্টার্ট অন ক্লিক স্টার্ট হবে, স্টার্ট উইথ প্রিভিয়াস, স্টার্ট আফটার প্রিভিয়াস, ইফেক্টস, টাইমিং দেখেন এই যে এটা প্লে হচ্ছে, দেখেন এটা যে প্লে হচ্ছে এটা কতক্ষণ সময় ধরে প্লে হচ্ছে, এটা কি স্পিড কমানো যাবে, বাড়ানো যাবে। দেখেন কিভাবে, রাইট বাটন ক্লিক করে দেখেন টাইমিং অপশন আছে, এটা বর্তমানে 1 সেকেন্ড ফাস্ট, মানে 1 সেকেন্ডের মধ্যে এটা কি হচ্ছে, প্লে হচ্ছে। তো আমি যদি চাই এটা টাইমিংটা বাড়াইতে চাইলে দেখেন এখানে 2 সেকেন্ড আছে, 3 সেকেন্ড আছে, ম্যাক্সিমাম 5 সেকেন্ড পর্যন্ত আছে। 1 সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে কমও আছে, দেখেন বুঝছেন। তো আমি যদি টাইমিংটা বাড়া দিতে চাই, আমি যদি চাই যে এটা 3 সেকেন্ড ধরে প্লে হয়ে আসবে স্লো, দেখেন 3 সেকেন্ড পর্যন্ত এভাবে প্লে হয়ে আসতেছে, ঠিক আছে। এরপরে আমি চাইলে এই একটা লেখার মধ্যে আরো অ্যানিমেশন অ্যাড করতে পারি, একের অধিক অ্যানিমেশন চাইলে আমি অ্যাড করতে পারি। কিভাবে অ্যাড করবো, আমি কি এখান থেকে ক্লিক করে দিব, এখান থেকে ক্লিক করলে আগে যেটা ছিল সেটা চলে যাবে, নতুন করে এখান থেকে আরেকটা অ্যাড হবে। আগে ছিল এটা এইভাবে, আমি যদি এখানে কোথাও ক্লিক করি আগেরটা চলে যাবে, এখন আমি যেটাতে ক্লিক করি সেটার মতো হবে। কিন্তু আমি চাই যে আগের অ্যানিমেশনটাও থাকবে, এটার পরে আরো একটা অ্যানিমেশন আমি অ্যাড করতে চাই। এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে অ্যানিমেশন নাম্বার এখানে দেখা যাচ্ছে, এই দেখেন 1 মানে হচ্ছে কি এটা 1 নম্বরে প্লে হবে, অ্যানিমেশন নাম্বার দেখা যাচ্ছে। এখানেও দেখেন 1 দেওয়া আছে। আমি যখন আরেকটা অ্যানিমেশন সেট করবো তখন দেখবেন এটা 2 হয়ে যাবে। তো আমি এই ইয়াতে বাংলাদেশ ক্রিকেট টিমের যেই শেপটা আছে এই শেপের উপরে আমি আরেকটা অ্যানিমেশন দিতে চাই, সেটা যদি দিতে চাই তখন কিভাবে দিব, দেখেন অ্যাড অ্যানিমেশন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমি শুরুতে এই এই সবুজ কালারের যে কোনো একটা অ্যানিমেশন দিতে এখান থেকে একটা ব্যবহার করেছি, এখন আমি এখান থেকে ব্যবহার করবো। দেখেন এখানে একটা অপশন আছে ওয়েভ, অ্যাড অ্যানিমেশন, এখানে এমপাসের মধ্যে এখানে একটা অপশন আছে ওয়েভ, আমি এটাতে ক্লিক করবো। তো এটাতে একটু স্পিড বেশি হয়ে গেছে মনে হচ্ছে, আমি এটাকে স্পিড কমাইতেও পারি। আমি এটা 0 সেকেন্ড হয়ে গেছে, আমি এটাকে 2 সেকেন্ড করে দিচ্ছি। আবার দেখেন রিপিট, মানে এটা যে প্লে হচ্ছে এটা কতবার প্লে হবে, একবার, দুইবার, তিনবার, কতবার প্লে হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। রিপিট, আমি এটাকে 2 করে দিলাম, দেখেন 2বার, 3বার, 4বার, 5বার, 10বার, আনটিল নেক্সট ক্লিক, নতুন করে একটা ক্লিক না করা পর্যন্ত। আর এটা হচ্ছে আনটিল এন্ড অফ স্লাইড, একটা স্লাইডের শেষ পর্যন্ত, মানে শেষ হওয়া পর্যন্ত এই স্লাইডটা থাকবে, এরকম অনেক কিছু হতে পারে। তো আমি এখানে 2 করে দেবো, এটা 2বার প্লে হবে, দেখেন 2বার, দেখেন লেখাগুলো একবার প্লে হচ্ছে আবার হবে। ঠিক আছে, এটার স্পিড অনেক কম হয়ে গেছে, এত বেশি স্পিড কম হয়ে গেলে অডিয়েন্স বিরক্ত হয়ে যাবে। এই 2 সেকেন্ড যেটা সেটাকে আমরা 1 সেকেন্ড করে দিচ্ছি, ওখানে ক্লিক করে দিলাম, তাড়াতাড়ি প্লে হলে। আবার অতিরিক্ত তাড়াতাড়ি হলেও বিরক্ত লাগে, লেখা পড়া যায় না। আবার বেশি স্লো হলেও বিরক্ত লাগে, যারা অডিয়েন্স থাকে তাদের বিরক্ত লাগে, সেজন্য মাঝে মাঝে একটা স্পিড আমরা দিয়েছি। ঠিক আছে, এরপর চাইলে আমরা এবার এই লেখাগুলোতে অ্যানিমেশন দিব। আমি চাইলে সবগুলোকে একসাথে সিলেক্ট করে সবগুলোকে একটা অ্যানিমেশন দিতে পারি। সিলেক্ট করলাম, এখান থেকে এসে আমি মনে করেন এই অ্যানিমেশন দিলাম, সবগুলো একসাথে অ্যানিমেটেড হলো। কিন্তু আমি সেভাবে দিব না, আমি একটা একটা করে অ্যানিমেশন দিব। এগুলো সবগুলোর একটা একটা রেখে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে এটাতে অ্যানিমেশন দিব, লোগোটাতে যে অ্যানিমেশন দিচ্ছি, দেখেন আমরা যে অ্যানিমেশন গুলো দিচ্ছি এখানে কি এই কটা ছাড়া আর কোনো অ্যানিমেশন নাই। নিচের দিকে দেখেন মোর এন্ট্রান্স, এখানে যে এন্ট্রান্স আছে এরপরও এখানে আরো অনেকগুলো অ্যানিমেশন আছে। তারপর হচ্ছে মোর এম্পাস, এই যে হলুদগুলো যেগুলো আছে এগুলোর বাইরে এখানে আরো অনেক আছে। মোর এক্সিট ইফেক্টস, এই দেখেন এগুলো এক্সিট, এগুলো আরো অনেক আছে। এখানে একটা অপশন আছে দেখেন মোর মোশন পাথ, এটাতে ক্লিক করলে আরো অনেকগুলো অপশন এখানে আমরা পাবো। তো আমরা আপাতত
এখানে যে তিনটা দেখা যাচ্ছে সেগুলো আমরা দেখার চেষ্টা করি। দেখেন আমি এখানে ইয়াতে ক্লিক করলাম, ড্রপ ডাউন বাটনে ক্লিক করলাম, মোর এন্ট্রান্স আসলাম। এখান থেকে আমি এই লোগোটাতে কি ইয়া দিব দেখার চেষ্টা করতেছি। দেখেন যেটাতে ক্লিক করবো সেটার মতো করে প্লে হচ্ছে। যেটা ভালো লাগে সেটাই ব্যবহার করবো। আমি বেশ কয়েকটা প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে। মনে করেন এটা ভালো লাগছে, আমি এটাকে দিলাম, একটু ক্লিক করবো, এটা হলো। এরপরে এটাতে আমি আরো অ্যানিমেশন ব্যবহার করবো। তখন এখানে আমি এই অ্যানিমেশনটা ব্যবহার করলাম, ঠিক আছে? তো এতটুকুতেই থাকুক। এবার আমি এটা একটু সেভ করে ফেলি, যাতে করে পরবর্তী আপনাদের আবার কাজ করার সময় এটাতে এখান থেকে শুরু করতে পারি। আপনাদের বেস নাম্বার হচ্ছে 400 এখানে এটাকে আমি প্রেজেন্ট সেভ করলাম, ঠিক আছে? এবার আমার লাস্ট স্টেপ, এখানে বলা হচ্ছে কি প্লে উইথ F5। আপনাদের কি কম্পিউটারের কিবোর্ডে দেখেন একেবারে উপরের সারিতে F1 F2 F3 F5 এর আছে না? এখান থেকে F5 বাটনটাতে ক্লিক করলে আমার এটা প্লে হবে বলতেছে। দেখেন কিভাবে কন্ট্রোল উপরে থেকে F5 এ ক্লিক করেছি, দেখেন এই পেজ দেখা যাচ্ছে। এরপর যখন আমি নেক্সট বাটন ক্লিক করব, নেক্সট বাটন বলতে এখানে আপনার কম্পিউটারের কিবোর্ডের যে চারটা বাটন আছে উপরে নিচে ডানে বামে, ওই ডানের বাটনটা হচ্ছে নেক্সট বাটন। ডানের বাটনটা ক্লিক করছি, দেখেন এই পেজটা কিভাবে আসছে। এবার এখানে যখন আমি একটা ক্লিক করব তখন দেখবেন যে এখানে লেখাগুলো আসবে, এই যে বাংলাদেশ ক্রিকেট টিম, ঠিক আছে? এরপর যখন নেক্সট বাটন ক্লিক করবো একটা একটা করে প্লেয়ার্সের নাম আসবে, দেখেন। আচ্ছা অ্যানিমেশন এটা চলবে, এটা দুইবার প্লে হবে। দুইবার প্লে হওয়ার পর এখন দেখেন কি আছে, যে প্লেয়ারদের নামগুলো আসবে। ঠিক আছে, আরব লাগলে আরবগুলো আসবে। এরপরে লাস্ট এটা যখন ক্লিক করবো তখন দেখবেন যে লোগোটা আসবে। এরপর একটা ক্লিক করে দেখবেন লোগোটা এখান থেকে ঘুরবে, এরপর শেষ। ঠিক আছে, এই যে এতগুলা অ্যানিমেশন আমি সেট আপ করেছি, প্লে করেছি। এই অ্যানিমেশন গুলো যদি আপনি অটো প্লে করতে চান তাও করতে পারেন। আমি তো এখন ক্লিক করে করে আনছি, অটো প্লে করে নেই। অটো প্লে করার সুবিধা অসুবিধা দুটোই আছে। অটো প্লে করলে একটা সুবিধা কি, যে আপনাকে ক্লিক করতে হচ্ছে না, অটোমেটিক একটার পর একটা পেজ আসছে, একটার পর একটা লেখা আসতেছে, একটার পর একটা কন্টেন্ট আপনার শো হচ্ছে। বাট সবচেয়ে অসুবিধা কি অটো প্লে? অসুবিধা হচ্ছে কি, আপনি যখন এই প্রেজেন্টেশনটা অডিয়েন্সের সামনে, বা আপনি এই প্রেজেন্টেশন এই প্রজেক্টটা যাকে দেখাতে যাচ্ছেন তার সামনে যখন আপনি প্রজেক্টরে এই ইয়াটা দেখাবেন, প্রেজেন্টেশনটা দেখাবেন, তখন দেখা যাচ্ছে যে আপনি যদি অটো অটো সেটআপটা করে দেন, আপনি মনে করেন তামিম ইকবালের নিয়ে ব্যাপার নিয়ে আপনি তামিম ইকবালের একটা স্লাইড থাকবে, ওই ব্যাপারে আপনি তামিম ইকবাল সম্পর্কে কথাবার্তা বলতেছেন। দেখা যাচ্ছে আপনি তামিম ইকবাল সম্পর্কে আপনার লেকচার শেষ হয় নাই, আপনার কথা বলা শেষ হয় নাই, কিন্তু ওইদিকে টাইম শেষ হয়ে যাওয়াতে তামিম ইকবালের স্লাইডটা সরে গিয়ে আরেকটা স্লাইড চলে আসছে। কিন্তু আপনি তামিম ইকবাল সম্পর্কে বলে যাচ্ছেন, এদিকে ওইটাও শেষ হয়ে অন্য একটা স্লাইডে চলে গেছেন, কিন্তু তামিম ইকবালের কথাবার্তা আপনার শেষ হয় নাই, স্লাইড চেঞ্জ হয়ে গেছে, তাহলে স্লাইডের সাথে আপনার কথা মিল থাকবে না। তো এই জন্য অটো করাটা একটা অসুবিধা। আর অটো না করে যদি ক্লিক করে করে করেন তাহলে সুবিধা কি, আপনি যতক্ষণ পর্যন্ত কথা বলা শেষ হলে ততক্ষণ স্লাইড থাকবে, কথা বলা শেষ, নেক্সট বাটনে ক্লিক করে দেবেন, পরবর্তী স্লাইডটা আসবে বা পরবর্তী স্টেপটা আসবে। তো সেজন্য আমি এইটা কতক্ষণ যেটা ছিল সেটা অন ক্লিক ছিল। তাহলে আবার আপনারা বলবেন যে স্যার মনে হয় অটো ক্লিক ছাড়া, অটো ক্লিক যেটা করে এটা পারে না মনে হয়, এটা আবার বলতেছে না কেন, এটা কেন দেখাচ্ছে, সেটাও পারে না, পারার কিছু নেই। আমি যদি অটো ক্লিক করে দিয়েছে তাহলে কিভাবে দিব, প্রথমে আমরা ট্রানজিশন আসবো। ট্রানজিশন এখানে যে প্লে হবে এই স্টাইলে, সেটাকে আমরা অন মাউস ক্লিক থেকে তুলে ফেলে এটাকে আমরা আপনার প্রিভিউস করে দিলাম, অন মাউস ক্লিক থাকবে না। এরপর অ্যানিমেশন আসবো,
অ্যানিমেশন দেখেন কতগুলো, এখানে 11টা অ্যানিমেশন সেটআপ করা হয়েছে। তাহলে আমি কোনটা সিলেক্ট করব? তো সবগুলো অ্যানিমেশনকে একসাথে সিলেক্ট করে, কারণ সবগুলো অ্যানিমেশন একসাথে সিলেক্ট করেছি। এখানে দেখেন অন ক্লিক, স্টার্ট অন ক্লিক যেটা আছে সেটাকে আমরা আফটার প্রিভিয়াস করে দিব। এই যেটা ক্লিক করে দেওয়ার পর এটাকে আমরা সেভ করলাম। এখন যদি আমি প্লে করি F5 দিয়ে, দেখবেন যে সবকিছু অটো প্লে হবে একটার পর একটা। আমি কোথাও ক্লিক করতেছি না, মাথায় হাত দিয়ে বসে আছি, একটার পর একটা অটো প্লে হবে দেখেন। অটোমেটিক প্লে হচ্ছিল। এবার এই যে অটোমেটিক প্লে হচ্ছে, এগুলোকে চাইলে আমরা মিউজিক টিউজিক অ্যাড করতে পারি। কিভাবে দেখেন, এই যে এখানে যে ইয়েটা আছে, কন্টেন্টটা আছে, এখান থেকে যদি আমরা অ্যানিমেশনে যাই, এখানে যে লাস্ট যে অ্যানিমেশনটা সেট করেছি, রাইট ক্লিক করার পর দেখেন টাইমিং বা ইফেক্ট সেকশন, এখানে আসলে দেখেন নো সাউন্ড যেটা আছে, আমরা চাইলে এখান থেকে একটা সাউন্ড মিউজিক অ্যাড করে দিতে পারি। অ্যাপ্লজ দিলাম মানে করতালি, এখানে ওকেতে ক্লিক করলে ওকে প্লে হবে এবং করতালির আওয়াজ আসছে, সেটা আপনারা শুনতে পাবেন না। যদি আপনারা আপনাদের ওখানে যদি করতালির আওয়াজ সেট করেন তখন শুনতে পাবেন, কারণ এটা মাইক দিয়ে আসতেছে না, এটা স্পিকার ইয়াতে আসতেছে, কানে আসতেছে, আমার স্পিকার আসতেছে না। ঠিক আছে। আর যদি এখানে যদি আপনি মিউজিক এড করছেন সেটাও পারবেন। ইনসার্টে ক্লিক করার পর দেখেন এখানে ভিডিও অডিও, অডিও সেটা করছেন, এখানে দেখেন রেকর্ড ফাইল আছে, অডিও ফর্ম ফাইল, ফাইল থেকে অডিও দেওয়া যাবে। আর একটা হচ্ছে কি রেকর্ড অডিও, আমি এখানে রেকর্ডটা কিছু করবো না। ঠিক আছে। তো এটা ছিল আজকের একেবারে বেসিক একটা প্রেজেন্টেশনের টপিক, বেসিক একটা প্রেজেন্টেশন আলোচনা করেছি। পরবর্তী ক্লাসে আমরা একটা প্রেজেন্টেশন কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো একটা ডিটেইলস কিভাবে প্রেজেন্টেশন বানাতে হয়, সেটাকে প্রফেশনাল ভাবে কিভাবে সেট আপ করতে হয়, এগুলো দেখাবো। ঠিক আছে, আজকের ক্লাসটা আমরা এইটুকু রাখবো। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন, না হলে পরবর্তী ক্লাসে আমরা আজকের ক্লাসটা এখানে রাখবো। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করেন, না হলে ক্লাসটা আজকে এখানে রাখবো। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে বা মার্কেট প্লেস নিয়ে বা টোটাল কোর্স নিয়ে যদি কোনো কিছু প্রশ্ন করার থাকে করতে পারবেন। স্যার আমার মার্কেট প্লেস নিয়ে একটা কোশ্চেন আছে, যে র্যাপিড ওয়ার্কার্স এর, যদিও এটা আপনার কাছে মানে এই গ্রুপে অনেকে হয়তো বা করছে, ওরা যদি হেল্প করে আর আপনার কাছে শোনা লাগবে না। সমস্যা হচ্ছে অ্যাকাউন্টটাই খুলতে পারছি না। কেন, কি সমস্যা? স্যার ওই যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড এর পরে আর মানে আর ওই যে ভেরিফিকেশনের জায়গায় আমাকে আর দেখতে দিচ্ছেন না। তো এখানে তো অনেকে অ্যাকাউন্ট করছে, আপনি অ্যাকাউন্টের সিস্টেম হয়তো ফলো করতেছেন না, ফলো না করতে পারবেন না। ওরা যদি একটু হেল্প করে তাহলে আর আপনার কাছে শোনা লাগবে না। ওই জন্য আমি নক করছিলাম কিন্তু রিপ্লাই হ্যাঁ, পাইনি। আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার একটা ভিডিও দিয়েছি, 3টা ভিডিও দিয়েছি। ওখানে একটাতে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হবে দেখানো হয়েছে। ওই অ্যাকাউন্টে ওইভাবে যদি আপনি ফলো করেন তাহলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। রেপিড স্যার ওয়ার্কস, ইমেলটা কি আলাদা নতুন করে খোলা লাগবে নাকি কারেন্ট ইমেল দিয়েই করা যাবে? আপনি যে কোনো ভাবে করতে পারেন, কারেন্ট ইমেল দিয়ে করতে পারেন, অথবা আপনি নতুন করে একটা ক্রিয়েটও করতে পারেন। এখানে সাইন আপ ক্লিক করবেন, সাইন আপে ক্লিক করার পর এখানে আপনার নাম দিবেন, এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, এটাকে বাংলাদেশ করে দিবেন। তারপরে যে আপনি যে রোবট নয় সেটা প্রমাণ করে দিবেন, এখানে টিক মার্ক দিবেন, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট ক্লিক করে দিলে আপনার মেইলে একটা মেইল চলে যাবে। ওই মেইলটাতে গিয়ে আপনি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিলে আপনি এখানে তারপর ইমেল, পাসওয়ার্ড, আই এম নট রোবট ক্লিক করে এখানে সাবমিট ক্লিক করলে আপনি লগ ইন করে ফেলতে পারবেন, একদম ইজি। আচ্ছা ঠিক আছে স্যার, আজকে আবার আপনি চেক। এখানে সাইন আপ নাওতে ক্লিক করবেন, সাইন আপ নাওতে ক্লিক করার পরে এই দেখেন এই ফর্মগুলো ফিল আপ করবেন। এখানে ইউনিক নাম দিতে হবে, এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, এখানে পাসওয়ার্ড দিতে হবে, এখানে বাংলাদেশ ক্লিক করে দিতে হবে। এখানে আই এম নট রোবট ক্লিক করে এখানে ক্যাপচা গুলো আছে এগুলো ফিল আপ করে দিতে হবে। তারপর এখানে এটা টিক মার্ক দিয়ে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। আপনার মেইলে একটা মেইল চলে যাবে, ওই মেইলটাতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে। দেন আপনি কাজ করতে পারবেন, লগ ইন করে কাজ করতে পারবেন। স্যার অনেকবার ট্রাই করছিলাম, বাট আজকে যদি না পারি ওই স্ক্রিনশটটা কি আপনাকে দেখাতে পারবো যে হ্যাঁ, স্ক্রিনশটটা মেসেঞ্জার দেখাবেন, স্ক্রিনশটটা মেসেঞ্জার দেখাবেন, আমি করে দেব, গ্রুপে দেখাবেন, গ্রুপে দিবেন। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন।
আর কারো স্যার কোনো এখানের মধ্যে ভিপিএন ইউজিং একটা অপশন আছে, মানে এই ক্লাস 3 তে, এটা কি আমাদের শেখানো হবে? শিখাই ফেলছি অলরেডি আজকে ক্লাসে, ও আচ্ছা। ভিডিও দেখে নিন, ক্লাসের ভিডিও দেখে স্যার নিন। আরেকটা, স্যার আপনি যে ডিসকানেক্টেড হয়ে গেছিলেন তার জন্য রেকর্ডিং এ কোনো প্রবলেম হবে না তো? রেকর্ডিং হচ্ছে কি শুরুতেই অল্প করে 10-15 মিনিট পর্যন্ত পাবেন না, এরপরে যখন শুরু করছি তখন পাবেন 1 ঘন্টা 11 মিনিটের হয়েছে। তার মানে হচ্ছে শুরুতেই 10 মিনিট পর্যন্ত বা পাবেন না, 10 মিনিট পর্যন্ত রেকর্ডিং হয় নাই। আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো কোয়েশ্চেন্স? ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন পাচ্ছে না, তাহলে আজকে ক্লাসটা এখানে থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন আছে, জি, এই পাওয়ার পয়েন্টটা দিয়ে আমরা কি কাজে লাগাতে পারি একটু বলবেন? পাওয়ার পয়েন্টে মানে হচ্ছে কি আপনারা প্রোডাক্ট প্রেজেন্টেশন করবেন। যেমন দেখেন আমি একটা মার্কেট প্লেসের একটা কাজ দেখাই আপনাদেরকে, পাওয়ার পয়েন্ট দিয়ে আসছে, সেটা কই, এই যে দেখেন এই কাজটা দেখেন, মার্কেট প্লেসে আসছে লুকিং ফর এ পাওয়ার পয়েন্ট প্রোডাক্ট প্রেজেন্টেশন। তাদের একটা প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্ট দিয়ে আপনাকে প্রেজেন্টেশন বানিয়ে দিতে হবে। এই কাজটা একদিনের জন্য কাজটা একদিনের মধ্যে করে দিতে হবে। এই কাজের দাম হচ্ছে কি $5। তো এই যে alibaba.com আছে, তারপর হচ্ছে কি amazon.com আছে, walmart.com আছে, ওখানে যখন কোনো প্রোডাক্ট সেল করতে হয়, তো বায়ার বললো যে আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন এই প্রোডাক্ট সম্পর্কে আমাকে বিস্তারিত জানান। তখন এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানাতে হলে আপনাকে প্রোডাক্ট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে করতে হবে। তখন আলিবাবার যে প্রোডাক্টগুলো যারা সেল করতেছে, ওখান থেকে কোনো একটা কোম্পানি আপনাকে হায়ার করতে পারে এবং তাদের প্রোডাক্টের ডিটেলস আপনাকে দিবে, ছবি আপনাকে দিবে, ইনফরমেশনগুলো আপনাকে দিবে, বললো যে আপনাকে এটা দিয়ে আমাকে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাই দেন। এই ধরনের কাজ থাকে। বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। জি, ধন্যবাদ। আচ্ছা স্যার, আর আমাদের এই মানে পাওয়ার পয়েন্টের মধ্যে এই ইলাস্ট্রেটর বা ফটোশপের কোনো কাজ প্রেজেন্টেশন করতে হবে, মানে এখান থেকে এনে বা এখানে জয়েন পারেন, অবশ্যই পারেন। যদি আপনি কোনো ইমেজ ব্যবহার করতে চান, ইমেজটা যদি আপনি ইলাস্ট্রেটর বা ফটোশপে যদি ডিজাইন করতে চান, ওখান থেকে ডিজাইন করে ইমেজ বানিয়ে সেটাকে আপনি এখানে অ্যাড করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। জি, জি, আর কারো যদি কোনো কোয়েশ্চেন্স থাকে করতে পারেন, না হলে ক্লাসটা শেষ করবো এখানে। ভাই, জি, বলছিলাম যে হচ্ছে যে আজকে যে মার্কেট প্লেসটা দেখালেন, এই যে সেকেন্ড মার্কেট প্লেসটা, এটার কাজ কি নেক্সট ক্লাসে দেখাবেন? এটা কাজের আমি ভিডিও দিয়ে দিব, আমি এগুলোর কাজ দেখাবো না। এগুলো ছোট ছোট মার্কেট ও, প্লেস, এগুলো কাজ আচ্ছা দেখানোর আচ্ছা। কিছু নেই। অ্যাকাউন্ট ক্রিয়েট কিভাবে করতে হয় দেখিয়েছি। এটা 3টা ভিডিও হ্যাঁ, আছে, ওই ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলো দেখে কাজ করবেন। আর এর চেয়ে বেশি কিছু না আর জানলে, পেপালেরটাও সেম, পেপাল যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে ওইটাও কি সেম ভাবেই মানে ভিডিও দেখে করতে হবে? আমি একটা ভিডিও তো দিয়েছি আপনাদের গ্রুপে, দিয়েছি হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দিয়েছেন, ভিডিওটা দেখে ওইটার একটা, কথাই ওই বলছি। ভিডিওটা দিয়ে অ্যাকাউন্ট করে ফেলবেন এবং এটা কিভাবে করবেন না করবেন আচ্ছা, বিস্তারিত বলে দিয়েছি। জি, ঠিক আছে ভাই, ওকে। ঠিক আছে। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।